প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, যিনি কথা বলবেন পাসপোর্ট অধিদপ্তরের নানা কার্যক্রম এবং পাসপোর্ট অধিদপ্তরে আমরা জেনেছি এর মধ্যে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বিষয়ে এবং পাসপোর্টের কার্যক্রম নিয়েও। এছাড়াও আইইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক আহমেদও আমাদের সাথে কথা বলবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমেই মেজর জেনারেল শাকিল আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে অংশগ্রহণের জন্য। প্রথমেই যে প্রশ্নটি থাকবে, আমরা জেনেছি যে অন্যান্য মন্ত্রণালয় অধিদপ্তরের মতো আপনারাও আপনাদের কার্যক্রম অনেক দিনের জন্যই থেমে গিয়েছিল, আবার আপনারা শুরু করেছেন। বলবো যে আপনাদের এখান থেকেও আমরা জেনেছি অনেকে আক্রান্ত হয়েছে, তাদের বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে। আপনি জানেন যে গত মার্চ মাসে সাধারণ ছুটি ঘোষণা করার পর স্বাভাবিকভাবেই পাসপোর্ট অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায়। বাট এর মধ্যেও আমরা বিশেষ করে ফরেন মিশনের যে পাসপোর্টগুলি ছিল, আমাদের পাসপোর্ট সেকশনটা খোলা রেখেছিলাম এবং পাসপোর্ট সেকশনে আমাদের পাসপোর্ট প্রিন্ট হয়েছে এবং ফেডেক্সের মাধ্যমে আমরা কিন্তু ফরেন মিশনগুলোতে পাসপোর্ট প্রেরণ করেছি। গতকাল পর্যন্ত প্রায় আমরা পাসপোর্ট দিয়েছি বাইরে 1,50,000-এর উপরে ফরেন মিশনগুলোতে। আর অন্যান্য কার্যক্রমগুলো বন্ধ ছিল। এছাড়াও আপনারা জানেন যে পাসপোর্ট আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। আমরা এই চলমান পরিস্থিতির মধ্যেও বিশেষ ব্যবস্থাপনায় এবং আমাদের যারা পাসপোর্ট সাপ্লাই করেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে গতকাল পর্যন্ত আমরা 6,32,000 পাসপোর্ট বুকলেট আমদানি করেছি, যার মধ্যে 4,32,000 ইতোমধ্যে আমাদের স্টোরে চলে এসছে এবং 2 লক্ষ পাসপোর্ট এখন এয়ারপোর্টে আছে, যেটা আগামীকাল আমাদের স্টোরে আমরা নিয়ে আসবো। অর্থাৎ আমাদের করোনা পরবর্তী সময়ে যে পাসপোর্টের চাহিদাগুলো আসবে, এটা মাথায় রেখেই আমরা কিন্তু এই পরিস্থিতিতেও পাসপোর্ট আমদানির কার্যক্রমটা চলমান রেখেছিলাম। সেজন্যই আমরা উল্লেখযোগ্য পাসপোর্ট আমদানি করতে পেরেছি এবং এগুলো আমরা ব্যবহার করব। আপনাদের এই পদক্ষেপে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে আপনারা সবকিছুতেই প্রস্তুতি নিয়ে রেখেছেন যেন করোনা পরবর্তীকালীন সময়ে আপনাদের কোনো ধরনের কাজে বেগ পেতে না হয়। এটা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ, আপনি দায়িত্ব থেকে এটা গ্রহণ করেছেন। বলবো যে আপনাদের এখানেও আমরা জেনেছি অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে, তাদের ব্যাপারে যদি কিছু বলতেন। প্রথমত আমরা সরকারের যাবতীয় নির্দেশনা যেগুলো আছে সেগুলো আমরা আবারও আসব, আমাদের নেটে হয়তোবা একটু সমস্যা হয়েছে। এবার আমরা যাব ডাক্তার মুস্তাক আহমেদ আপনার কাছে। বলবো যে আমরা জেনেছি যে এরই মধ্যে পবিত্র ঈদুল আজহার সামনে এবং ঢাকায় প্রায় 25টি স্থানে গরু, পশু পাখি সহ কোরবানির একটা বিষয় আমরা শুনেছি যে ওখানে কোরবানি হাট স্থাপন করা হবে। বলবো যে এই অস্থায়ী যে হাটের কথা আমরা শুনছি, তো এইখানে কি স্বাস্থ্যবিধি মেনে এই হাটের কার্যক্রম কি চালানো সম্ভব, বা এই হাট নিয়ে আপনি আপনার জায়গা থেকে কোনো মন্তব্য করবেন কিনা? দর্শক, আমাদের সম্ভবত নেটের একটু সমস্যা হয়েছে, যার জন্য আমরা আবারও আসব এখানে। তো দর্শক, এখানে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসছে যে আমাদের পুরো ঢাকা শহরে আপনারা জানেন যে এরই মধ্যে পূর্ব রাজাবাজারকে লকডাউন করা হয়েছে এবং ওয়ারিতেও লকডাউনের একটি ঘোষণা কিন্তু আমরা শুনেছি। এবং সকাল থেকেই একটি বিষয় কিন্তু স্পষ্ট, এই লকডাউনকে কেন্দ্র করে ওই এলাকার মানুষদের মাঝে কিন্তু সেই ধরনের কোনো তৎপরতা কিন্তু লক্ষ্য করা যায়নি। অর্থাৎ মানুষদের মধ্যে কিন্তু তারাও কিন্তু জানে না যে তাদের এলাকাটা লকডাউন করা হবে, যদিও স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভিন্ন যারা প্রশাসনের তৎপরতা এলাকাবাসীদেরকে আগে থেকে জানিয়ে দেওয়ার একটি বিষয় ছিল, কিন্তু সেটাও কিন্তু তা করা হয়নি। এবং এটাতেও কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীরা যারা সেখানে গিয়েছে এবং এটা নিয়েও কিন্তু কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও তারা কিন্তু দিয়েছে। তো আমরা যা জেনেছি, শুধু ঢাকায় জোন ভিত্তিক লকডাউনের একটা প্রস্তুতি
নেয়ার কথা বেশ কিছুদিন ধরে আমরা শুনছি, এবং এই বিষয়ে কিন্তু একটি আনুষ্ঠানিক ঘোষণাও আসার কথা ছিল। ঢাকায় কোন কোন এলাকাগুলোতে লকডাউন করা হবে এবং সেই বিষয়েও কিন্তু এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আরেকটি দর্শক হলো যে পুরো বাংলাদেশেও যেসব জায়গা করোনার প্রাদুর্ভাব বেশি, সেই জায়গাগুলোতেও কিন্তু লকডাউনের একটি বিষয় ছিল, যদিও এরই মধ্যে অনেক সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া অনেক জেলাতেও দর্শক কিন্তু দেখা গেছে এই লকডাউনকে করা হয়েছে, অর্থাৎ তারা সিভিল সার্জন এবং জেলা প্রশাসনের সহায়তায় এই লকডাউন তারা অলরেডি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় দর্শক, যে অনেক জায়গায় কিন্তু কিট নেই অনেক হাসপাতালে, এরকমও কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। এখন সার্বিকভাবে দর্শক দেখার বিষয় হলো যে এই অবস্থা থেকে সামনের দিনগুলোতে কি অবস্থা তৈরি হবে। আর আরেকটি বিষয় যে আমরা এরই মধ্যেও জেনেছি যে চীনের যে ভ্যাকসিন, সেটির একটি ট্রায়াল বাংলাদেশে হবার কথা রয়েছে, যেখানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর এবং বিভিন্ন সমন্বয় করে ভ্যাকসিনের প্রয়োগের একটি বিষয় আছে, যেখানে আমরা এই বিষয়টা নিয়ে স্টুডিওতে আলোচনা করব। তবে একটি বিষয় যে স্বাভাবিকভাবেই চীন যদি এই ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল হয়, তো যারা স্বাস্থ্য মন্ত্রণালয় সহ অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা যেটা কথা বলেছি এবং জানতে পেরেছি, এই ট্রায়াল হলে আমাদের জন্য একটা সামনের দিনে ভ্যাকসিন পাওয়া থেকে শুরু করে সব কিছুতে একটা ভালো প্রভাব পড়বে। আর এই পশুর হাট নিয়ে এরই মধ্যে আমরা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথেও আমরা কিছুটা কথা বলেছি যে এই পশুর হাট, অর্থাৎ পশু থেকেও কিন্তু এই করোনার ছড়িয়ে পড়তে পারে, এবং একটি পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে করে আসবে এটাও কিন্তু বলাটা খুব কঠিন। দর্শক, এখন আমরা কথা বলবো মেজর জেনারেল শাকিল আহমেদের সাথে। মেজর জেনারেল শাকিল আহমেদ, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আসলে আপনার অধিদপ্তরে কতজন করোনায় আক্রান্ত হয়েছে বা তাদের ব্যাপারে আমাদের যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ। আপনারা জানেন যে সাধারণ ছুটির পরে যখন থেকে সীমিত পরিসরে আমাদের যাবতীয় সেবা কার্যক্রম শুরু হয়েছে, তখন থেকে আমরা সরকারের যাবতীয় নির্দেশনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিধিনিষেধ যেগুলো আছে স্বাস্থ্য সংক্রান্ত, সেগুলো মেনেই আমরা আমাদের অফিসের কার্যক্রম পরিচালনা করছি। বিশেষ করে যারা রিইস্যু অ্যাপ্লিকেশন যারা গ্রহণ করেন, অর্থাৎ যারা জনগণের খুব নিকটবর্তী হচ্ছেন, তাদের জন্য বিশেষ নির্দেশনা আমি দিয়েছি, এবং তারা যেন স্বাস্থ্যবিধিটা পুরোপুরি মেনে চলেন সেটা আমরা এনশিওর করেছি, এবং এটার জন্য যা যা করণীয় সবকিছু করা হয়েছে আমাদের পক্ষ থেকে। তো এ পর্যন্ত আমাদের 10-এর নিচে অর্থাৎ 8 জন করোনা আক্রান্ত হয়েছেন, এবং বর্তমানে সবাই সুস্থ হয়ে গেছেন। 2 জন নতুন করে আক্রান্ত হয়েছেন গতকাল ব্রাহ্মণবাড়িয়া আরপিও থেকে। আমি আশা করি যে আমরা যেভাবে প্রিকশন নিয়েছি বা স্বাস্থ্যবিধি যেভাবে আমরা মেনে চলছি কাজ করার সময়, এতে করে আমাদের যে সংক্রমণ সেটা নিয়ন্ত্রণের ভিতরেই থাকবে ইনশাআল্লাহ। মেজর জেনারেল শাকিল আহমেদ, আপনি আমাদের সাথেই থাকুন, আবারও আপনার কাছে আমরা আসবো। এখন আসবো আমরা আইইডিসিআর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেনের সাথে। প্রথমে বলবো যে আমরা এরই মধ্যে সামনে ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকায় 25টি স্থানে পশুর হাটের কথা আমরা এরই মধ্যে শুনেছি। বলবো যে এই পশুর হাট এমনিতেই সংক্রমণ কিন্তু বেড়েই যাচ্ছে। এই পশুর হাট কে আপনি কিভাবে দেখছেন? আসলে কি স্বাস্থ্যবিধি মেনে এই পশুর হাট কি চলা সম্ভব? ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যের বিষয় বলেছেন। পবিত্র ঈদুল আজহা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, সেটি কিছুদিন পরেই হবে। তবে আমি প্রথমেই বলবো, আমাদের দেশের ধর্মীয় যারা বিশেষজ্ঞ আছেন, আলেম ওলামা, ইসলামিক ফাউন্ডেশন, তারা একটা সিদ্ধান্ত আসতে পারেন কিনা যে এবারে প্রাণী কোরবানি করা ছাড়া যে টাকা দিয়ে কোরবানি করা হবে, সেই টাকা যদি সমাজের প্রান্তিক মানুষদেরকে পৌঁছানো যায়, সরকারি বেসরকারি একটা ভালো ব্যবস্থাপনা করে, তাহলে কিন্তু এই প্রাণী কোরবানির যে গোটা প্রক্রিয়া সমস্ত ধাপেই কিন্তু সংক্রমণ ছড়াবার অনেক বড় ঝুঁকি আছে। আপনি প্রথমেই যেটা বলি যে আপনি বলেছেন যে প্রাণী বেচা কেনার হাট, সেখানে তো সারা দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসবেন, প্রাণী এবং মানুষ কাছাকাছি সংস্পর্শে থাকবে। এই মহামারীর সময় মানুষ থেকে মানুষে যেমন রোগ ছড়াতে পারে, তেমনি অন্য কোনো প্রাণী বাহিত রোগ
দ্বারা মানুষ আক্রান্ত হতে পারে, প্রাণীও আক্রান্ত হতে পারে মানুষ দ্বারা, সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তারপরে সেই গরু এনে বা কোনো প্রাণী এনে আপনি ঘরে রাখবেন, সেটা স্বাস্থ্যসম্মতভাবে রাখা যাবে কিনা, এবং কোরবানি করার জন্য কিন্তু আপনার সাহায্য লাগবে। একজন ব্যক্তি হয়তো কয়েকটা জায়গায় কোরবানি দিবেন, যারা কোরবানি প্রসেস করবেন তারাও কিন্তু কয়েকটা জায়গায় যাবেন, অনেকগুলো মানুষ একত্রিত হবে, এবং তারপরে আপনার কোরবানির যে মাংস হবে সেটা বিলি না করলে কিন্তু কোরবানি পরিপূর্ণ হয় না। আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা প্রান্তিক মানুষ তাদেরকে বিলি করতে হয়। সবকিছুই কিন্তু মানুষ থেকে মানুষের সংক্রমণের জন্য ঝুঁকি বাড়াবে। অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ধর্মীয় ভাবে যদি কোরবানিটা এই মহামারীর সময় অন্যভাবে করা যায়। দেখুন, সৌদি আরবে হজ, সাধারণ যে হজ, সে হজটা বাতিল করা হয়েছে। প্রতীকীভাবে হজ করা হবে, যেভাবে দূরত্ব বজায় রেখে খুবই অল্প সংখ্যক মানুষ দিয়ে পবিত্র কাবা শরীফ, মক্কা, মদিনা, মিনাতে তারা করবেন একেবারে প্রতীকীভাবে। কাজে আমরা এইভাবে প্রতীকীভাবে হয়তো কোরবানি করা বা ক্ষেত্রে এই বিষয়ে ধর্মীয় যারা রয়েছে তারাই ভালোভাবে বলতে পারবেন, কিন্তু মানুষের সমাগম হয়, মানুষ থেকে মানুষের সংক্রমণ ছড়ায়, সে ধরনের সমস্ত কিছুই যেন এখানে আমরা এড়িয়ে চলতে পারি। আমাদের সংক্রমণ এমনি বাড়তির দিকে, যদি কিছু কমেও আসে তাও যদি আমাদের কোরবানির সময় আবার বেড়ে যায়, তারপরে চলাচল, যদি প্রাণী কোরবানির বিষয়টা আমরা একটা সিদ্ধান্তে আসি যে এটা আমরা করব না, তাহলে কিন্তু শহর থেকে গ্রামে যে মানুষের যাতায়াতের যে ঢল, সেই ঢলটা কিন্তু কোরবানিতে আরো বেশি বেড়ে যায়। কারণ অনেকেই গ্রামে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে, গ্রামবাসীদের সঙ্গে তারা কোরবানির একত্রে তারা সে কোরবানিটা দেন। যদি আমরা সেটা অন্য কোনো পদ্ধতিতে করি তাহলে হয়তো মানুষের চলাচলটাও নিয়ন্ত্রণ করা সহজ হবে। নাহলে কিন্তু আমরা আরো একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি এই বিষয়ে, যদি আমরা সঠিক সিদ্ধান্ত না গ্রহণ করি। মুস্তাক হোসেন, একটি বিষয় যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চলে আসলো। এমনিতেই ঢাকা কিন্তু সংক্রমণের দিক থেকে সবচেয়ে বেশি স্থানে, অর্থাৎ পুরো দেশের এক চিত্র, ঢাকার চিত্র কিন্তু আরেক রকম। তো এর মধ্যে যদি আরও বেশি সংক্রমণ বেড়ে যায়, সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যাবে? আপনি কি মনে করেন যে পশুর হাটের কারণে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে অবস্থাটা কোন দিকে যাবে? এখানে ঢাকা বা বড় বড় শহরে তো সংক্রমণ বাড়বেই, এবং কোরবানিতে যখন অনেকেই তারা শহর থেকে গ্রামে যাবেন, সেটা সংক্রমণটা আরো বাড়িয়ে দেবে। এবং সংক্রমণ যখন এক জায়গায় অনেক বেশি হয় তখন কিন্তু মানুষের ক্ষয়ক্ষতিটা বেশি হয়। কাজেই সেটা আমার বিরাট একটা জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। এটাকে আমাদের অবশ্যই এখন থেকে সেই ঝুঁকিটা কমানোর জন্য পদক্ষেপ নেওয়া উচিত। মেজর জেনারেল শাকিল আহমেদ, এবার আপনার কাছে আসবো। বলবো যে অনেক প্রত্যাশিত পাসপোর্ট, যেটা এরই মধ্যে আপনারা সেবা কার্যক্রম শুরু করেছিলেন, এবং এই করোনা ভাইরাসের এই ঘটনার কারণে সার্বিকভাবে সব কিছু স্টপ হয়ে যায়। তো যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল পাসপোর্ট নেবার জন্য, অনেকেই এই ছুটি সময়টাতে ডেট পড়েছিল, তো তারা কি নতুন করে এখন আবার অনলাইনে অ্যাপ্লাই করবে? তাদের ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াবে? না, এটা বিষয়টা হচ্ছে যারা এর পূর্বে আবেদন করেছেন পাসপোর্টের জন্য অনলাইনে, এবং তাদেরকে আমরা একটা শিডিউল দিয়েছিলাম এনরোলমেন্টের জন্য। যেহেতু এখন পাসপোর্ট এবং এমআরপি এই দুটোরই বাই এনরোলমেন্ট বন্ধ আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে তাদেরকে যে শিডিউলটা দিয়েছিলাম এই শিডিউলটা আবার আমরা রিশিডিউল করে দেব। যিনি আগে করেছিলেন তিনি আগের ডেটে পাবেন, এবং যারা পরে করেছিলেন আমরা একইভাবে পিছিয়ে দেব, সো দ্যাট যারা আগে আবেদন করেছিলেন তারা যেন যখন আমরা আবার বাই এনরোলমেন্টটা শুরু করব তারা যেন তাদের আগেই এনরোলমেন্টটা করতে পারেন, আর যারা পরে করেছিলেন তারা পর্যায়ক্রমে ধীরে ধীরে পিছনের দিকে চলে যাবে। আর এর মধ্যে যদিও পাসপোর্টের বাই এনরোলমেন্টটা বন্ধ আছে, বাট আমরা দেশের অভ্যন্তরে কিন্তু আমরা পাসপোর্ট রোল আউট যে কার্যক্রম, অর্থাৎ বিভিন্ন আরপিওতে পাসপোর্ট কার্যক্রম শুরু করার জন্য যে প্রস্তুতি আমাদের প্রয়োজন, মেশিনারি স্থাপন করা এবং অন্যান্য টেস্ট করা, সেগুলো কিন্তু চলমান আছে। যেমন আজকেও খুলনাতে আমরা পাসপোর্ট রোল আউট উদ্বোধন করেছি কার্যক্রম, এবং যশোরে এই পাসপোর্ট কার্যক্রম আজকে রোল আউট উদ্বোধনটা হবে। সোফার আমরা বাংলাদেশের অভ্যন্তরে 72টা আরপিওর মধ্যে এই চলমান পরিস্থিতিতেও ম্যাক্সিমাম প্রিকশন নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে আমরা আভ্যন্তরীণভাবেই পাসপোর্ট রোল আউট কার্যক্রমটা চালু রাখার কারণে এ পর্যন্ত আমরা 23টা আরপিওতে পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করতে পেরেছি, এবং এই প্রক্রিয়া আমাদের এই চলমান পরিস্থিতিতেও চলমান থাকবে। একটি বিষয় যে আপনি বললেন যে পর্যায়ক্রমে
যারা যেভাবে আবেদন করেছিল অনলাইনে এবং তাদের তো একটা সময় দেওয়া হয়েছিল, আপনি বলছেন যে আবারও পরে তাদের জানিয়ে দেওয়া হবে, এটা কি মেইল করে জানিয়ে দেওয়া হবে না ফোন করে যে আপনাদের এই ডেটটা এভাবে এভাবে করে পর্যায়ক্রমে সাজানো হয়েছে? যে না, তারা অনলাইন জানতে পারবেন। তারা ওনারা যেভাবে তাদের ডেটটা পেয়েছিলেন ঠিক একইভাবে অনলাইনে তারা ডেটটা জানতে পারবেন যে তাদের এনরোলমেন্টের নতুন ডেট যেটা সেটা কত নির্ধারিত হলো। আপনার কাছে আরও একটি বিষয় আসবো যে আপনারা তো এরই মধ্যে বন্ধ রেখেছেন, যেটি বললেন যে নতুন করে কেউ যদি ই পাসপোর্ট কিংবা এমআরপি পাসপোর্ট পেতে চায়, তো একদম নতুন করে তারা যদি পেতে চায় সেক্ষেত্রে কবে নাগাদ আপনারা আবার শুরু করবেন কার্যক্রম? এটা তো নির্ভর করবে পরিস্থিতির উপরে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আমরা এই কার্যক্রমটা আবার শুরু করতে পারবো। তো এটা সরকারি নির্দেশনার উপর নির্ভর করবে এবং এছাড়াও আমাদের প্রস্তুতি আছে, যে কোনো সময় আমরা এটা শুরু করতে পারি, সেই প্রস্তুতিটা আমাদের আছে। বাট নির্ভর করবে মেইনলি এটা পরিস্থিতির সার্বিক উন্নতির উপরে। যখন আমরা দেখবো যে সংক্রমণের ঝুঁকিটা কমে আসছে, তখন থেকে আমরা এটাকে পর্যায় ধীরে ধীরে এটা আমরা শুরু করব। আপনি আমাদের সাথেই থাকুন। এখন আমরা যাব ফ্রান্স থেকে যুক্ত হবেন এনায়েতুল্লাহ। আপনার কাছে প্রশ্ন থাকবে যে আপনি দীর্ঘদিন বহু বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন এবং অল ইউরোপিয়ানস অফ বাংলাদেশের আপনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন ফ্রান্সের সার্বিক অবস্থা কি? বাংলাদেশিরা ওখানে কেমন এই রোগে সংক্রমণ হয়েছে? এবং আমরা এটাও জানি যে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক আপনি করছেন বাংলাদেশিদের জন্য। এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা এনটিভির দর্শক। ফ্রান্স বা ইউরোপ মোটামুটি একই ইমেজ আজকে আমরা দেখতে পাচ্ছি। যে কিছুদিন আগেও এই ইউরোপের 4টা দেশ, যেমন ইটালি, স্পেন, ফ্রান্স, স্পেশালি এরা ইউনাইটেড কিংডম আছে আমাদের সঙ্গে, আমরা সবই খুবই আমরা এই ভাইরাসের আক্রান্ত ছিলাম এবং ধীরে ধীরে সরকার, যদিও এটা অতর্কিত একটা ব্যাপার ছিল, তারপরেও সরকার আস্তে আস্তে সমস্ত ব্যবস্থা নিয়ন্ত্রণে এসে আনতে পেরেছেন এবং আস্তে আস্তে সেগুলো যে কনফাইনমেন্ট ছিল সেগুলো আস্তে আস্তে উজ্জ্বল করা হচ্ছে। মানুষ ধীরে ধীরে বাইরে যাওয়ার যে এত বড় একটা 3 মাস 3.5 মাস পর বাইরে গিয়ে কাজ করার যে একটা আনন্দ, সেটা অনেক সময় ফিল করলেও বেরোনো সম্ভব ছিল না, এখন সেটা সম্ভব হচ্ছে। আস্তে আস্তে সবকিছু করে দেওয়া হচ্ছে। তবে সেই সঙ্গে যারা এর জন্য সরকার, এই দেশি সরকার অনেক মূল্য দিয়েছেন। ফ্রান্সের কথা বলতে গেলে বা ইউরোপের কথা বলতে গেলে একই জিনিস লক্ষ্য করা যায় সব দেশগুলোতে। ইউরোপিয়ান ইউনিয়ন এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় ভূমিকা পালন করেছেন। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এই ব্যাপারে অনেক শক্ত একটা সিদ্ধান্ত এবং দায়িত্ব পালন করেছেন এবং সেই ক্ষেত্রে সমস্ত ইউরোপবাসী তার ফলাফল এখন অনুভব করছেন। কারণ এই কনফাইনমেন্টের সময় যত ধরনের অর্থনৈতিক কার্যক্রম ছিল সেগুলো বন্ধ ছিল, খুব রেয়ারলি কিছু কার্যকলাপ চলতো, কিন্তু যেগুলো সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষের যে একটা চলার জন্য যে একটা খরচ ছিল বা বিভিন্ন রকম ট্যাক্স বা বিভিন্ন রকম অর্থনৈতিক কার্যক্রম, যেহেতু সরকার বুঝতে পারছেন যে যারা শ্রমিক, যারা মালিক, যারা বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদেরকে সেইভাবে অনেক রকম সাবসিডি দিয়েছেন। এই ব্যাপারে ইউরোপিয়ান ব্যাংক তাদেরকে 5,000 বিলিয়ন ইউরো ধার দিয়েছেন এবং আরো 5,000 বিলিয়ন ইউরো ওনারা এখন পুরো এই পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের পরিপ্রেক্ষিতে আবার সেই সুবিধা পাবেন এবং তেমন কোন লোক ওইভাবে সাফার করেনি যথেষ্ট মানসিকভাবে সাফার করেছেন। এই অসুখটা ছিল, এই ভাইরাসটা ছিল অ্যাকচুয়ালি সব দেশেই লক্ষ্য করা গেছে সমস্ত বয়স্ক লোকরা যেখানে থাকতেন বা বয়স্ক লোকরাই এটার মধ্যে ভিকটিম। যারা নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন, তারা এতটুকু ভিকটিম না এবং তারা আজকের অর্থনৈতিক উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছেন যাতে করে যত কম সময় সম্ভব এই দেশগুলোতে ঠিক অর্থনৈতিক যে চাকা আছে সেটা আবার সেইভাবে চালু হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশে আসা শুরু করে। আর আমাদের দেশে যারা আছেন, বাংলাদেশি যারা এই দেশে ফ্রান্সে বা ইউরোপের বিভিন্ন দেশে আছি, আমরাও সে একইভাবে সুযোগ সুবিধা ভোগ করেছি। যারা চাকরি করেন তারা বেতন পেয়েছেন, যারা মালিক তাদের অনেক খরচ, অনেক রকম আয়, যেগুলো আয় কর ছিল, অনেক ধরনের কর তাদের দেওয়ার প্রয়োজন হয়নি এবং অনেকভাবে সরকার তাদেরকে সেভ করার জন্য পরবর্তী পর্যায়ে অর্থনৈতিক
চাকাকে গতিশীল করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন, এবং সেটা এখনো অব্যাহত আছে। এবং আশা করা যাচ্ছে যে গত ফ্রান্সে স্পেশালি আপনার কনফাইনমেন্টের পরে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা মোটামুটি যোগাযোগ ব্যবস্থা ছিল না, সেটা আবার আস্তে আস্তে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। ইভেন এই সেঙ্গেন দেশগুলোর মধ্যে এখন প্লেনও চলাচল করছে, বাস, ট্রেন, প্লেন সবই এখন চলাচল করছে। শুধু ইউনাইটেড কিংডম এবং স্পেনের ক্ষেত্রে কিছুটা ছিল, সন্দেহচিত ছিল, কারণ তাদের মধ্যে যে আমরা এর মধ্যে কিন্তু জেনেছি যে হ্যাঁ সবকিছু চলছে, এবং বাংলাদেশিদেরও বিভিন্ন রকম অবস্থার কথাও আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। আপনি আমাদের সঙ্গে থাকুন। আবার আমরা ডাক্তার মুস্তাক হোসেনের কাছে যাব, বলবো যে এই যে সার্বিক বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, ঢাকায় স্বাস্থ্যবিধি না মেনে অনেক মানুষ আমরা রাস্তা, বিভিন্ন অলিগলি এবং বাজারে লক্ষ্য করছি, অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এবং আইন প্রয়োগকারী সংস্থাও আমরা লক্ষ্য করেছি অনেক নমনীয়, অর্থাৎ মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, এগুলো কিন্তু অনেকেই মানছেন না। তো এর ফলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? আপনি কি মনে করেন যে আরও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়া উচিত? কারণ সরকার তো বারবারই মেসেজ দিচ্ছে যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে, কিন্তু ঢাকায় কিন্তু স্পেশালি এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই বিষয়গুলোকে সার্বিকভাবে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ঢাকা বা ঢাকার বাইরে যেখানেই হোক, এটা আইন শৃঙ্খলার সমস্যা না, কিন্তু এটা হচ্ছে জনস্বাস্থ্যের সমস্যা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই সহায়তা করবে। দেখুন, একটা জনগোষ্ঠীর যদি 90% মানুষ কোনো একটা বিধিনিষেধ না মানে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগ করে কিন্তু সেটা হয় না। 90% মানুষকে যদি মানাতে হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়েই, জনগণের মাঝখান থেকে ভলান্টিয়ার তৈরি করে তারা তাদের জনগোষ্ঠীর স্বাস্থ্যবিধি মানবার বিষয়ে তারা দায়িত্ব পালন করবেন। পূর্ব রাজাবাজার কিংবা এর আগে ঢাকার টোলার আগে মাদারীপুরের শিবচরে আমরা সুফল পেয়েছি। আমরা স্বাস্থ্য বেষ্টনী সেখানে করা হয়েছিল, একটা নির্দিষ্ট এলাকায় বেষ্টনী করে সংক্রমণ প্রতিরোধ করবার জন্য যে ব্যবস্থা, এখানকার স্থানীয় জনগণ এগিয়ে এসেছিল, তারা এবং স্বাস্থ্য বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী একত্রে কাজটা করেছে। এখন ঢাকা শহরে দেখো, একটা জনবহুল এলাকা, যেমন বাজারের কমিটির লোক আছে, বাজারে যারা কর্মচারী আছে তারা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে এবং যারা সেখানে বাজারে আসে স্থানীয় মানুষের জনপ্রতিনিধি সহ মিলে কিন্তু ব্যবস্থাটা করতে হবে। এই স্বাস্থ্যবিধিটা মানুষের নিজের জন্য দরকার। যদি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশ দেয়, তাহলে হয়তো যাদের জন্য প্রয়োগ তারা মনে করতে পারে এটা আমার সমস্যা না, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা কিংবা সরকারের সমস্যা। কিন্তু বিষয়টা ঠিক সেটা নয়। এই জন্য আমাদেরকে অতীতে যেভাবে আমরা স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে যেই কাজগুলো করেছি, সেই কাজগুলো হয়তো অনেক সময় ধরে করতে হয়েছে, কিন্তু এখন অল্প সময়ে যদি আমরা দ্রুত ফল লাভ করতে চাই, আমাদের পদ্ধতি নিতে হবে সেটা, কিন্তু কাজগুলো করতে হবে খুব দ্রুত। আমাদেরকে অনেক ভলান্টিয়ারকে সেখানে কাজে লাগাতে হবে। রাজাবাজারে প্রায় 200 ভলান্টিয়ার কাজ করেছে 50,000 মানুষের সাথে সেই স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য। কাজে এইভাবে যদি আমরা আগাই, তাহলে আমরা দ্রুত ফল পাবো। শুধুমাত্র আমরা যদি নির্দেশ জারি করি, গণমাধ্যমে কথা বলি, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে কাজটা না করি, এটা খুব দুরূহ। অবিলম্বে ঢাকা শহর সহ যেসব শহর আছে, সিটি কর্পোরেশন এলাকা আছে, বিশেষ করে ঘনবসতি এলাকায় লাল জোন করে সেখানে বেষ্টনীটা কার্যকর করে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এগুলো করা দরকার। এবং শুধু তাই নয়, স্বেচ্ছাসেবকরা কিন্তু কন্ট্রাক্ট ট্রেসিং করার বিষয়েও তারা অনেক সাহায্য করেছেন। তাদেরকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা ঘরে ঘরে গিয়ে যাদের করোনার সন্দেহ উপসর্গ আছে তাদেরকে টেস্ট করবার জন্য টেস্টিং সেন্টারে নিয়ে আসতে বলেছেন। যারা ঘর থেকে বেরোতে পারেননি ও খুবই অসুস্থ, তাদের ঘরে গিয়ে নমুনা আনা হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা তারা করেছে। যারা ঘরে থাকতে পারে তাদেরকে ঘরে রাখার ব্যবস্থা করেছে। তাদের বিভিন্ন সমস্যা বাজার ঘাটে সহায়তা করেছে। এভাবে একটা জনসম্পৃক্ত বিষয় যদি আমরা পেতে আগাই, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অবশ্যই প্রয়োজন হবে। সেটা হচ্ছে এই জনগণ যদি মানতে চান দাবি এই স্বাস্থ্য বিধিগুলো, সামান্য কিছু সংখ্যক যারা না মানতে চান তাদেরকে অনুরোধ করার জন্য, তাদেরকে সেই পারসুয়েট করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজন আছে। কিন্তু অধিকাংশ জনগণকে সম্পৃক্ত করে এই কাজটা করতে হবে। শুধুমাত্র একতরফা করে কিন্তু আমরা ফলাফল পাবো না। আপনার কাছে আমরা আবার আসবো। মেজর জেনারেল শাকিল আহমেদ, আবারও আপনার কাছে আসবো। বলবো যে করোনার এই মহামারীর সময় এরই মধ্যে আপনাদের অফিসের কার্যক্রম শুরু করেছেন। ঢাকা সহ সারা দেশে আপনি আপনার অধীনে থাকা কর্মকর্তা কর্মচারীদের জন্য এই করোনা আপৎকালীন সময় থেকে নিজেকে রক্ষা করার জন্য কি ধরনের দিক নির্দেশনা আপনি দিচ্ছেন?
প্রথমত আমরা সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনাগুলো পেয়েছি সেই নির্দেশনাগুলো আমরা ঢাকা সহ ঢাকার বাইরের সমস্ত আরপিও গুলোতে জানিয়ে দিয়েছি। এছাড়াও আমরা পর্যাপ্ত ব্যানার এবং অন্যান্য মাধ্যমে প্রত্যেকটা আরপিওতে নির্দেশনা দিয়েছি, ভেতরে এবং বাইরে আমাদের নিজস্ব কর্মকর্তা কর্মচারীর জন্য যেগুলো মানতে হবে সেগুলো, এবং যারা পাসপোর্ট সেবা প্রত্যাশী যারা আসবেন আরপিওতে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য তাদের জন্য কি করণীয় সেটাও আমরা উল্লেখ করেছি বিভিন্ন ব্যানার প্রদর্শনের মাধ্যমে। এবং প্রত্যেকটা আরপিওতে আমরা বাইরে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, হ্যান্ড স্যানিটাইজিং এর ব্যবস্থা রেখেছি, মাস্ক সবাই ব্যবহার করবেন বাধ্যতামূলক, যখন তারা সংস্পর্শে আসবেন একে অন্যের, হাতে গ্লোভস পরিধান করবেন, মাথায় টুপি পরিধান করবেন। এই সমস্ত ইনস্ট্রাকশন গুলো আমরা প্রত্যেকটা আরপিওতে দিয়েছি এবং তারা সেটা মানছেন। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন আমার যে আরপিও গুলো আছে, এখানে 72টা আরপিও বাংলাদেশে, তাদের সঙ্গে যোগাযোগ করি, তাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা আমি শুনি এবং সঙ্গে সঙ্গে সেটা সমাধান দেই। এবং বারংবার তাদেরকে যে জিনিসটা মনে করিয়ে দেই সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি গুলো বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আমরা পেয়েছি, এগুলো যেন টোটো মেনে চলা হয়, কোনো ক্রমেই যেন কোনোটার ব্যত্যয় না ঘটে, এটা যেন এনশিওর করা হয় প্রত্যেকটা পর্যায়ে কর্মকর্তা এবং কর্মচারী। ইভেন যখন কর্মকর্তা কর্মচারী অফিসে তাদের কাজ সেরে বাসায় ফেরেন, বাসা যাওয়ার পরে তাদের কি করণীয় হবে বিফোর দে এন্টার দেয়ার হাউসেস, সেই নির্দেশনাও আমি এখান থেকে দিয়েছি যেন তারা সেগুলো মেনে চলেন। এবং সেভাবে তারা মেনে চলছেন দেখেই আমরা আমাদের সংক্রমণের হারটা অনেক নিচে রাখতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনার এই প্রশংসনীয় পদক্ষেপের কারণে। আপনার কাছে আমরা আবারও আসবো, আপনি সঙ্গে থাকুন। এখন আমরা আবার আসবো এনায়েতুল্লাহর কাছে। বলবো যে আমরা জেনেছি যে ওখানে আপনারা বাংলাদেশি কমিউনিটি অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক করেন এই করোনার এই মহামারীকে কেন্দ্র করে। যদি আমাদেরকে ছোট করে দুই একটি ঘটনা বলতেন। এই করোনার পরিপ্রেক্ষিতে ইউরোপে যে একটা কনফাইনমেন্ট অবস্থায় যে মুভমেন্ট করা মুশকিল ছিল, যাদের ঘর থেকে আমরা সেটা করতে হতো, তখন আমরা আমাদের এখানে যারা একটু বিভিন্ন অসুবিধায় আছেন, ফ্যামিলি বা ইন্ডিভিজুয়াল, তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। এখান থেকে মাননীয় রাষ্ট্রদূত সাহেব একটা ফান্ড পেয়েছিলেন ঢাকা থেকে 20,000 ইউরো, সেটা উনি সেইভাবে ডিস্ট্রিবিউশন করেছেন বিভিন্ন পণ্য সামগ্রী বা অর্থ প্রদানের মাধ্যমে। আমরা একটা সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা বলে যাকে, আমরাও প্রায় 400 ফ্যামিলি বা ইন্ডিভিজুয়ালকে সাহায্য সহযোগিতা করেছি, খাদ্য সাহায্য স্পেশালি, এবং যাদের অনেক আর্থিক প্রয়োজন ছিল তাদের কিছু আর্থিক সাহায্য আমরা করতে পেরেছি। অ্যাকচুয়ালি এইসব দেশগুলোতে ওই ধরনের সাহায্যের প্রয়োজন হয় না, যাদের ঠিক মতো কাগজপত্র নেই, এই দেশে থাকার তেমন অধিকারও নেই অনেক ক্ষেত্রে, তাদেরকে আমরা সাহায্য করেছি। যারা এই দেশে থাকেন তারা সরকার থেকে যথেষ্ট সাহায্য পেয়েছেন, অর্থাৎ তাদের সেটার প্রয়োজন ছিল না। তারপর আমরা আস্তে আস্তে সবাইকে, এখনো আমরা চক আউট করলাম প্রথম যে এই দেশেও আমাদের দেশের কিছু মানুষ নানা ধরনের অসুবিধায় আছেন বা নানা ধরনের অভাবে আছেন, সেটা আমরা অব্যাহতভাবে করার চেষ্টা করব, শুধু করোনা উপলক্ষেই নয়, ভবিষ্যতেও যেন আমরা তাদের পাশে থাকতে পারি। তারপর যেটা হচ্ছে, এখানকার যারা বাংলাদেশে গিয়ে আটকে পড়ে আছেন, যারা বিভিন্নভাবে বাংলাদেশে ছিলেন কিন্তু এইসব দেশে আসার সুযোগ নেই যেহেতু বিমান চলাচল বন্ধ ছিল, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কিভাবে বাংলাদেশ থেকে তাকে স্পেশাল ফ্লাইটে এই দেশে আনা যায়। তো এইভাবে আমরা চেষ্টা করে আমাদের বাংলাদেশ থেকে এয়ারফোর্সের যে কল্যাণ ট্রাস্ট আছে, ওয়েলফেয়ার ট্রাস্ট, তাদের সঙ্গে সমন্বিত করে আমরা একটা ফ্লাইট, বাংলাদেশ বিমানে একটা ফ্লাইট গত 24 তারিখ এই দেশে এনেছি। সেটা ওখানে ছিল 247 জন যাত্রী, যারা এখানে এসেছেন, তাদের ব্যবসা কাজকর্ম বা স্কুল কলেজ সবকিছু খুলে যাচ্ছে, তাদের সেখানে যোগদান করার জন্য অনেকদিন বাংলাদেশে থাকার পর তারা চলে এসেছেন। এবং আরেকটা প্রচেষ্টা আমাদের আগামী 2 তারিখ, আমরা আবারও আগামী 2 তারিখে যে প্রচেষ্টার কথা আপনি বলছেন আবারও আপনার কাছে আসবো, আপনি সঙ্গেই থাকুন। আমরা আবারও ডাক্তার মুস্তাক হোসেনের কাছে আসবো যে এরই মধ্যে একটি খবর আমাদের কাছে এসেছে যে চায়নার ভ্যাকসিনের একটি ট্রায়াল বাংলাদেশে হবার কথা রয়েছে, এটার সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। চীনের স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ এবং ল্যাবরেটরি সায়েন্টিস্ট একটি দল এখানে এসেছিলেন। তারা প্রায় 2 সপ্তাহ বা তার বেশি ছিলেন। তারা আমাদের পর্যবেক্ষণ করেছেন এবং আমরা তাদের যে অভিজ্ঞতা
বিশেষ করে চীনের উহানে তারা কিভাবে পেটা নিয়ন্ত্রণ করেছেন এবং এখন তারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন সেগুলো জেনেছি। তো তারা আমরা বলেছি যে আপনারা ভ্যাকসিন তৈরি করছেন, ভ্যাকসিন বাংলাদেশ পাবে কিনা। তারা বলে নিশ্চয়ই বাংলাদেশ আমাদের অগ্রাধিকার তালিকায় আছে এবং তারা একটা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন যদি ভ্যাকসিনের ট্রায়ালে বাংলাদেশ অংশগ্রহণ করে তাহলে সেটা আরো ত্বরান্বিত হবে। এখনো আনুষ্ঠানিকভাবে সেই কাগজপত্র বিনিময় হয়নি। আইডিসিআর সহ বা বাংলাদেশের আরো কয়েকটি প্রতিষ্ঠান তারা তাদের ভ্যাকসিনের যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল সেই ট্রায়ালে অংশগ্রহণ করার বিষয়ে আমরা নিজেরা আভ্যন্তরীণভাবে কথা বলেছি। আনুষ্ঠানিকভাবে এই কাজটি যত দ্রুত শুরু হবে আমরা তত তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবো। আরেকটি বিষয় আপনার কাছে আসবো যে আমরা জেনেছি যে স্বাভাবিকভাবেই আইডিসিআর যেহেতু আপনি উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তো আপনি কিন্তু সারা দেশের সার্বিক অবস্থাগুলো মনিটরিং করছেন এবং বিশেষ করে যেভাবে সংক্রমণ বাড়ছে, কিন্তু সংক্রমণের এই অবস্থাটাকে অর্থাৎ যতদিন যাচ্ছে আমরা দেখছি যে 3000-এর উপরে এই সংক্রমণের সংখ্যা কিন্তু ডে বাই ডে বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কখনো বাড়ছে এবং কমছেও, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সার্বিকভাবে আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন এই সংক্রমণকে? হ্যাঁ, সংক্রমণটা আমাদের খুব দ্রুত কমাতে হবে। এটা এমন এক সংক্রমণ যেটা আপনি কমে যাবে না, কোনো তাপমাত্রা কিংবা জলবায়ুর সাথে কোনো সম্পর্ক নেই, বা ভাইরাসটা এমনভাবে পরিবর্তিত হয়নি যেটা দুর্বল হয়ে পড়েছে। এই ভাইরাসের তেমন কোনো বড় ধরনের পরিবর্তনও হয়নি। কাজে যতক্ষণ তারা মানুষ থেকে মানুষে ছড়াবার সুযোগ পাবে বা ভাইরাস ততক্ষণ ছড়াবে। আমাদেরকে খুব দ্রুতভাবেই দুটো জায়গায় কাজ করতে হবে। একটা হচ্ছে সামাজিকভাবে মানুষ থেকে মানুষের যেন সংক্রমিত না করতে পারে সেজন্য আমাদের চলাফেরা নিয়ন্ত্রণ করতে হবে। বাইরে গেলে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, যেন আমরা হাতের মাধ্যমে যদি চোখ নাক মুখে ভাইরাসটা যায় এটাই একমাত্র পথ ভাইরাসটা শরীরে ঢোকার। কাজে হাতে যদি দৃশ্যত ময়লা নাও থাকে সেই কিন্তু ভাইরাস চোখে দেখা যায় না। কাজে আমরা যখন বাইরে গিয়ে কোনো কিছু স্পর্শ করব, স্পর্শ করার পরে কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। সাবান পানি দিয়ে হাত ধোয়ার জায়গা এখন শহরে বহু জায়গায় রয়েছে, আর না হলে পকেটে যদি আমরা ছোট হ্যান্ড স্যানিটাইজার রাখি সেটা দিয়ে আমরা হাতটা পরিষ্কার করে নিব। তারপরে আমরা অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রাখবো এক মানুষের সাথে আরেক মানুষের। আরেকটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রত্যেকটা রোগীকে আমরা শনাক্ত করবো, শনাক্ত করে তাকে আলাদা করে রাখবো, হয় বাসায় না হলে আইসোলেশন সেন্টারে, যেখানে তারা আলাদা থাকবে, তাহলে তার কাছ থেকে রোগটা ছড়াবে না। আর তার সাথে যারা ছিলেন পরিবারের সদস্য কিংবা অন্যরা, একে বলা হয় কন্ট্যাক্ট ট্রেসিং, মানে তার কন্ট্যাক্টে যারা আসছে তাদেরকে ট্রেস করে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে পাঠাবো এবং তাদেরকে আমরা পর্যবেক্ষণ করবো। তার মধ্যে লক্ষণ যদি থাকে কোয়ারেন্টাইন সেন্টারে, তখন তাৎক্ষণিকভাবে তার স্যাম্পলটা নিয়ে এসে টেস্ট করবো এবং তাকে ওই একইভাবে আলাদা করে রাখবো চিকিৎসার জন্য। তার সংস্পর্শে যারা আসে তারা কোয়ারেন্টাইনে থাকবে। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, টেস্টিং এর বিষয়ে হয়তো অনেক এখন সীমাবদ্ধতা চলে এসছে, কারণ টেস্টের সংখ্যাও বাড়ছে, রোগীর সংখ্যাও বাড়ছে, কিন্তু যাদেরই জ্বর হবে তারা যেন নিজেরাই আইসোলেশনে চলে যান। কারণ সবাইকে টেস্টের অপেক্ষায় বসে থাকলে দেখা যাবে যে সেই রোগটা, সেই জ্বরটা সেরে গেছে, কিন্তু ইতিমধ্যে তিনি যদি আইসোলেশনে না থাকেন তিনি অনেকের কাছে রোগটা ছড়াতে পারেন। কাজে প্রত্যেকটা নাগরিককে আমরা আহ্বান জানাবো, স্বাস্থ্য বিভাগ যে আপনাকে টেস্ট করার বিষয়ে আপনার কাছে পৌঁছতে নাও পারে সীমাবদ্ধতার কারণে, আপনি নিজেই আলাদা একটা ঘরে অবস্থান করুন, কিংবা আপনি আইসোলেশন সেন্টারে গিয়ে সেখানে বলুন যে আমার জ্বর আছে, সেখানে হয়তো আপনার টেস্টের ব্যবস্থা হবে, বা আপনি সেখানে হাসপাতালে, ফিল্ড হাসপাতাল বলবো আমি, বড় হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে কেবলমাত্র জটিল রোগীরাই যাবেন। এইভাবে নিজে আইসোলেশন করে আপনি সংক্রমণটা কমিয়ে রাখবেন। না হলে কিন্তু যেভাবে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন, আমরা যদি সতর্ক না হই ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, এবং অবশ্যই সরকারের দায়িত্ব আছে, এটা না হলে কিন্তু আমাদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদের কাছে এই ভাইরাসটা যদি সংক্রমণ ঘটে তারা কিন্তু অতি দ্রুতই তাদের অবস্থা খুব গুরুতর হবে এবং তাদের ক্ষয়ক্ষতিটা হবে। আমাদের এই আপনার কাছে আমরা আবার আসবো ডাক্তার মোস্তাক হোসেন। এখন আমরা আবারও যাব মেজর জেনারেল শাকিল আহমেদ আপনার কাছে। বলবো যে এরই মধ্যে বিদেশি মিশনে, অর্থাৎ বিভিন্ন দেশে যে হাই কমিশন রয়েছে তাদের পাসপোর্টে কিন্তু একটা বড় ধরনের ডিমান্ড থাকে, মিডল ইস্ট থেকে শুরু করে আমরা এই সাইডে এবং ইউরোপ, আমেরিকা। তো এই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই তাদের চাহিদাগুলো এই করোনা মহামারীর সময় তাদের চাহিদাগুলো কেমন? জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের মাধ্যমে বিভিন্ন মিশনগুলো থেকে
বিভিন্ন দূতাবাসগুলো থেকে আমরা তাদের রিকোয়ারমেন্টগুলো পেয়েছি এবং অনেক দূতাবাস থেকে সরাসরি মাননীয় রাষ্ট্রদূত পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের চাহিদার কথা তারা উল্লেখ করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং যেখানে আমাদের শ্রমবাজার আছে সেখানে বিভিন্ন দেশের সরকার এই চলমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ছাড় দিয়েছে। তো আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা ওখানে আছেন তারা যেন এই সুবিধাটা গ্রহণ করতে পারেন সেটাকে মাথায় রেখেই সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনা এবং গাইডলাইন অনুযায়ী আমরা যেটা আপনাকে আগেই বলেছি যে সাধারণ ছুটিকালীন সময়েও কিন্তু আমরা এই ফরেন মিশনের পাসপোর্ট প্রিন্টিং অব্যাহত রেখেছি এবং ফেডেক্সের মাধ্যমে আমরা এটা পাঠিয়েছি। বিভিন্ন দেশের মধ্যে কুয়েতে আমরা বিশেষ ব্যবস্থাপনায় একটা স্পেশাল চার্টার বিমানে করে কুয়েতের যে পাসপোর্ট প্রয়োজন ছিল সেগুলো আমরা পাঠিয়েছি। এর মধ্যে মালদ্বীপ থেকে আমাদের রিকোয়ারমেন্ট আসছিল, সেখান থেকে একটা স্পেশাল বিমান গেছে মালদ্বীপে, মাননীয় রাষ্ট্রদূত ওনার রিকোয়ারমেন্টটা দিয়েছিলেন। আমরা সেখানে পরিপূর্ণভাবে যতগুলো পাসপোর্ট প্রয়োজন ছিল সবগুলো প্রিন্ট করে সেখানে সেই বিমানের মাধ্যমে পাঠিয়েছি। এছাড়াও অন্যান্য দেশে যেখান থেকে চাহিদা ছিল বা চাহিদা ছিল না, এখানে পেন্ডিং ছিল যে পাসপোর্টগুলো, সেই পাসপোর্টগুলো প্রিন্ট করে পাঠানোর ব্যাপারেও সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনা ছিল আমাদের উপরে এবং আমাদের পার্সোনাল সেকশনের অফিসার এবং কর্মচারী যারা ছিলেন তারা এই পাসপোর্টগুলো প্রিন্ট করেছেন এবং পাঠিয়েছেন। আপনাকে যেটা বলেছি যে আমরা এই সাধারণ ছুটি চলাকালীন সময় এবং সীমিত পরিসরে অফিস শুরু হওয়ার পর থেকে প্রায় 1.5 লক্ষ পাসপোর্ট আমরা পাঠিয়েছি, বাট এখন আমি কারেকশন দিচ্ছি, এই মুহূর্তে টু বি প্রিসাইজ আমরা 2,14,000 পাসপোর্ট প্রিন্ট করে বিদেশে পাঠিয়েছি এবং এই মুহূর্তে আমাদের পাইপলাইনে আছে যেটা প্রিন্ট করে পাঠাতে হবে, বাট এখনো আমাদের পার্সোনাল সেকেন্ডে ম্যাচিউর হয় নাই। আপনি জানেন যে ম্যাচিউর না হওয়া পর্যন্ত এটা সিস্টেম আসে না এবং প্রিন্টে যায় না। তো এ ধরনের টু বি প্রিসাইজ আমাদের মাত্র 15,654টা পাসপোর্ট বিদেশে আছে যেটা এখনো ম্যাচিউর হয় নাই। এটা ম্যাচিউর হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা প্রিন্ট করবো এবং পাঠিয়ে দেবো। আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য, আপনি সঙ্গেই থাকুন। এখন ডাক্তার মুস্তাক হোসেন, একদম ছোট করে একটি বিষয় আমাদেরকে একটু জানাতে হবে যে তরুণরা এই রোগে বেশি কেন আক্রান্ত হচ্ছে। আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি, একটু ছোট করে যদি বলতেন আমাদের দর্শকদের জন্য। যারা বয়সে তরুণ আমাদের বাংলাদেশে তারাই কিন্তু জীবিকার প্রধান কাজটা করেন পরিবারের পক্ষ থেকে। সে জীবিকার প্রয়োজনে তাকে বাইরে যেতে হয়, একটা তারুণ্যের ধর্ম হিসেবেও তারা একটু বাইরে ঘোরাফেরা করার বিষয়ে তাদের ঝোঁকটা বেশি। এই সমস্ত নানা কারণে তারা অনেক মানুষের সংস্পর্শে আসছে, তারা করোনায় আক্রান্ত হচ্ছে। আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। এবার আসবে এনায়েতুল্লাহ, আমাদেরকে একদম খুব ছোট করে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদেরকে একটু বলবেন যে আসলে ফ্রান্সে এখন বর্তমান অবস্থা কি বাংলাদেশি সংক্রমণের দিক থেকে। অ্যাকচুয়ালি বাংলাদেশের সংক্রমণ বা এই দেশের যে সংক্রমণ সেটার চিত্র একই। এখানে প্রায় 10% বেড মানে হসপিটালের যে বেড গুলো আছে সেটা এখন অকুপাইড, 90% এখন ফ্রি। অর্থাৎ সরকার একটা মার্জিন নিয়ে কাজ করছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশি এখানে 4-5 জন আমাদের দেশি মানুষ যারা মারা গিয়েছেন এই করোনা ভাইরাসের কারণে, সেটা এই দেশের মধ্যে একটা একই অবস্থা, একই চিত্রে আমরা আছি। আমরা এখানে আইসোলেশন সেন্টার খুলেছিলাম আমাদের যারা বাংলাদেশ তাদের জন্য, এখানে ত্রাণ সামগ্রী দিয়েছি তাদের জন্য এবং সরকারও সেভাবে সাহায্য করেছেন যারা এখানে লিগালি থাকেন। এখন যেটা পাসপোর্টের একটা ব্যাপার আছে, যেটা ইটালিতে বা ফ্রান্সে বা এই দেশে আমাদের দেশে এই দেশগুলোতে একটা বড় ধরনের সামাজিক সংগ্রাম শক্তিশালী হচ্ছে যে যারা এই দেশে ইলিগ্যাল, যাদের কোনো কাগজ নেই এই দেশে থাকার, তাদেরকে এই মহামারীর পরিপ্রেক্ষিতে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাদেরকে কিছু কিছু কাগজ দেওয়ার বা তার ডকুমেন্টস দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এই ব্যাপারে অনেক বড় বড় মিটিং হচ্ছে এবং আশা করি এটা একটা সফলতা আসবে। সেই সময় এই পাসপোর্ট যাদের প্রয়োজন এইসব দেশগুলোতে, স্পেশালি ইটালি, ফ্রান্স বা পর্তুগাল, স্পেন, এইসব দেশগুলোতে এই সুযোগ সুবিধাটা আসবে। এই দেশে যারা আমাদের দেশি মানুষ এই দেশে আছেন, ইউরোপে আছেন, তাদের একটু ফ্যাসিলিটেট করা, কারণ এই পাসপোর্ট না হলে কিন্তু তারা কাগজ পাবে না। অতএব আমি সম্মানিত অতিথিকে বলবো যে পাসপোর্ট
দপ্তরের দায়িত্বে আছেন যে কাইন্ডলি এই জিনিসটা একটু বিবেচনা করবেন, কারণ এই পাসপোর্টটা না হলে কিন্তু তারা কাগজটা পাবে না। এই যে প্রসিডিউর যেভাবে করতে হয়, যত র্যাপিড করা যায় তত তারা উপকৃত হবেন, এবং সেগুলো আপনারা নিশ্চয়ই বিভিন্ন দূতাবাসের পক্ষ জানতে পেরেছেন, আপনারা জানেন সেটা এই প্রসেসটা এখন ডেভেলপ হচ্ছে। তা আমার রিকোয়েস্ট থাকবে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে, ইউরোপবাসী প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে, যারা এই দেশে আনডকুমেন্টেড তাদের এই সুবিধাটা যেন, এই সুযোগটা তারা নিতে পারে, আপনারা কাইন্ডলি একটু এদিকে নজর রাখবেন। হ্যাঁ এনায়েতুল্লাহ, আপনার এই বক্তব্য আমাদের ডিজি পাসপোর্ট শুনেছেন এবং উনি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। উনি সব বাংলাদেশিদের জন্য, শুধু ইউরোপের বাংলাদেশি না, পৃথিবীর সব বাংলাদেশি যারা বাইরে অবস্থান করছেন তাদের জন্য এদেশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এরই মধ্যে। তো এরই আপনার ডাক্তার মোস্তাক হোসেন, ডিজি পাসপোর্ট, মেজর জেনারেল শাকিল আহমেদ এবং আনায়েতুল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণের জন্য। দর্শক, আপনাদের একটি বিষয় স্পষ্টভাবে বলবো, যারা তরুণ তাদের প্রতি, কারণ আপনাদের দ্বারাই আপনাদের পরিবারের খুব কাছের মানুষটি আক্রান্ত হয়ে ভয়াবহ দিকে যেতে পারে। অর্থাৎ একজন তরুণ আক্রান্ত হবার পর তাদের মধ্যে তেমন কোনো উপসর্গ না থাকলেও পরিবারের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকেন তাদের কিন্তু ভয়াবহ পরিণতি হতে পারে। এরই মধ্যে যা দেখা গেছে, অনেক তরুণের অভিভাবক এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করুন, কারণ মনে রাখবেন আপনার বাসায় একটি প্রিয় মানুষের মৃত্যু সারা জীবনের জন্য আপনার ভিতরে অনুতপ্ত বা অনুশোচনাবোধ থাকতে পারে। অতএব আপনারা সবসময় সচেতন থাকুন। দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন কোভিড-19 করোনায় করণীয়, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, BSEC ভবন, 7ম তলা, ঢাকা 1215। আমাদের ইমেলে করতে পারেন covid19@ntvbd.com। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।